সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু আলকেনস্টাইন। প্রথমত সচরাচর যে ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি সেই ভিডিওর অর্থাৎ গতানুগতিক ভিডিও ধারার বাইরে গিয়ে আমরা একটু বিশেষ আলোচনা করতে যাচ্ছি। এটা বলতে পারো পডকাস্ট বা স্বাভাবিক আলোচনা, তোমরা যেভাবে নিতে পারো। বাট আমাদের আজকের যে টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আসলেই যারা 2025 পরীক্ষার্থী আছো, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখতেছো, অর্থাৎ নিজের একটা পাবলিক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বা মেডিকেলকে নিজের করে নিতে যাচ্ছ, তাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য এটা হতে যাচ্ছে। সো স্ক্রিপ্ট না করে অবশ্যই প্রথমত বলবো ভিডিওটা আগে জানো কেন আমরা এই আলোচনা করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী প্রথমত সে বায়োলজি দাগাবে না ম্যাথ দাগাবে, এটার মধ্যে কনফিউশন সে প্রতিনিয়ত ভুগতে থাকে। আমি এটাও বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেয় তারা প্রায় পরীক্ষা যদি সেটুসে আমি ধরলাম এই মাসের আজকে ধরলাম যদি 15 তারিখ হয়, পরীক্ষা ধরলাম 20 তারিখে, এই 5 দিন বাকি আছে, তারা এই মুহূর্তেও ভাবতে থাকে যে আমি আসলে কি করব বা কোন সাবজেক্টটা দাগাবো, বায়োলজি না ম্যাথ, মানে রুকো যারা সাবার করার মতো বিষয় মতো। ওকে, ঠিক আছে। যাই হোক, আজকের আলোচনাতে আছি আমি তোমাদের মাইনারিফিন অর্পণ ভাইয়া এবং আমি মোহাম্মদ আবু সাইদ রহমান। আচ্ছা, সেই জায়গা থেকে আমি একটু ক্লিয়ার করে নিই। প্রথমত যারা এই ভিডিওটা তারা দেখতেছো তাদের জন্য বলি যে ম্যাথ দাগাবে না বায়োলজি দাগাবে, এটার জন্য প্রথম ক্লিয়ার করার কথা হচ্ছে তোমার মেন সাবজেক্ট কোনটা। এম আই রাইট? সাইদ, তাহলে মেন সাবজেক্ট কোনটা? ধরে নিলাম কেউ হচ্ছে বায়োলজি মেন সাবজেক্ট, তাহলে তার ক্ষেত্রে প্রথম কথা তাকে বায়োলজিই দাগাইতে হবে প্রথম কথা। তাহলে কি এটা রাইট না? যদি বলি সেটা। আর যদি আমাদের হচ্ছে মেইন সাবজেক্ট আমরা হায়ার ম্যাথ নিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা হলে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু আমাকে মাস্ট দাগাইতে হচ্ছে, ঠিক আছে। তার সাথে কিন্তু আমাদের মেইন যে সাবজেক্ট সেটা তুমি বায়োলজি নাও অথবা ফিজিক্স নাও, এটা কিন্তু তোমাকে অবশ্যই দাগাইতে হবে। এই তোমার যে মেইন সাবজেক্ট এটা দাগানোর পর অনেকে আসলে কনফিউজড হয়ে যাও। আমি এখানে আসলে যার মেইন সাবজেক্ট ধরলাম ম্যাথ, সে বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট রাখছো, তো তখন তুমি চিন্তা করো যে আসলে আমি বায়োলজি দাগাবো না বাংলা নাকি ইংলিশ দাগাবো। তো এই কোশ্চিনটা অনেকের কাছে অনেকে চলে আসে। ইভেন এই অ্যাডমিশন শুরু হওয়ার সাথে সাথে আমরা অনেকের কাছে এই কোশ্চিনটা কিন্তু খুব সহজে প্রত্যেক বছর এই কোশ্চিনটা চলে আসে। আচ্ছা, সো তোর কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে তুই আসলে কি দাগাইছিলি? আচ্ছা, আমি যেহেতু প্রশ্ন করছে তাহলে সেই জায়গায় বলে রাখি, আমি আসলেই ম্যাথটা স্কিপ করে গেছিলাম। কেন? প্রশ্ন হচ্ছে আমার মেন সাবজেক্ট ছিল বায়োলজি, আমার ফোর্থ সাবজেক্ট ছিল ম্যাথ, সেক্ষেত্রে আমি ম্যাথটা বাদ দিয়ে আমি চলে গেছিলাম বাংলাতে। ঠিক এই ভিডিওটা যেমন বানাচ্ছি ঠিক আমিও কিন্তু পরীক্ষার আগে আসলেই কনফিউশন ছিলাম। যদি অস্বীকার করে থাকি তাহলে বিষয়টা অন্যরকম হবে, আমিও তোমাদের মধ্যে একজন ছিলাম যেটার কারণে আমি কিন্তু সাফার করছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি তাহলে সামারিটানি কথাটার প্রথম কথা, তোমাকে মেন সাবজেক্ট যেটা ফিজিক্স কেমিস্ট্রি তোমার কম্পালসারি দাগাইতেই হবে। মেন সাবজেক্ট যদি তোমার বায়োলজি হয় তাহলে বায়োলজি দেখাতে হবে, মেন সাবজেক্ট ম্যাথ হলে ম্যাথ দেখাইতে হবে। ফোর্থ সাবজেক্ট যেটা অর্থাৎ সেটা যদি বায়োলজি হয় তাহলে বায়োলজির পরিবর্তে তুমি বাংলা ইংলিশ দেখাইতে পারবা, যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথ হয় তাহলে ম্যাথের পরিবর্তে বাংলা ইংলিশ দেখাতে পারবে। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় এতক্ষণের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা তোর কাছে যে আমি যদি আমার ফোর্থ সাবজেক্টের জায়গায় বাংলা অথবা ইংলিশ দাগাই, এটা কি আমি কোনো উপকার পাবো? যে না, এটাতে আসলে কি কি উপকার আমার আছে আমার বাংলা ইংলিশ দাগানোর ক্ষেত্রে? এক্ষেত্রে আমি দারুণ একটা কথা সাইদ তুই বলছিস, সেটা হচ্ছে এটা আমার উপকার অপকারের আগে আমি আগে ভাববো যে আমি আসলেই আমার যেটা ফোর্থ সাবজেক্ট যেটা আমি বলতেছি এটার জন্য আমার প্রিপারেশনটা কেমন। আমি পরে ভাববো যে আমি বাংলা দাগাবো ইংলিশ দাগাবো, এটার পরিবর্তে আমি ফিউচারে কোন সাবজেক্ট পাবো এটা আমি পরের ভাই। আগে আমার কি করতে হবে, একটা সিট নিশ্চিত করতে হবে। আমার সিট নিশ্চিত নয়, আমার প্রিপারেশন রেডি নয়, আমি যদি ভাবি যে আমি যাব এখন সুইজারল্যান্ডে, আমার কোনো উপায় নেই। তাহলে আমাকে প্রথম করতে হবে কি যে আমার প্রিপারেশনটা আসলে বেটার কিনা। যদি ফোর্থ সাবজেক্ট যেটা সেটুসে আমার ক্ষেত্রে যেমন হয়েছে, ম্যাথটা আমার ছিল কি ফোর্থ সাবজেক্ট, আমি পরীক্ষার আগে দেখলাম আসলে আমার যেভাবে আমি গতানুগতিক ধারায় আগাচ্ছি বা এগিয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমার সিটটাই দেখা যাচ্ছে নাই হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে এটা আর কি। সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমত যে অবশ্যই আগে আমাকে ভাবতে হবে যে আমার প্রিপারেশনটা আমার ফোর্থ সাবজেক্টের উপরে সেটা আমার ক্লিয়ার কিনা। না হইলে তখন আমি বাংলা অথবা ইংলিশ, যেহেতু বাংলা অনেক সময় আমরা ধরে নিই কি বাংলা ইজি সাবজেক্ট, তাহলে বাংলাটা দাগাইতে পারবো, সেক্ষেত্রে আমি বাংলাটা চুজ করতে পারি বা ইংলিশটা চুজ করতে পারি, ঠিক আছে। পরে এখন তুই যে প্রশ্নটা করেছিস আমাকে সেই অ্যান্সারে আসি।
এখন যেমন ম্যাথ যদি কেউ না দাগিয়ে থাকে তাহলে অবশ্যই কি ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি যেগুলোতে আছে সে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে না, খাঁটি বাংলায় সে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে না। আমি যদি বায়োলজি না দেখাই তাহলে কি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে না, এটাই হচ্ছে সত্য কথা। তাহলে এখন তোমার ফিউচার, এখানে আরেকটা কথা আছে কিন্তু, যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যখন সায়েন্স মানে হচ্ছে ক ইউনিট যেটাকে আমরা বলে থাকি সায়েন্সের যারা, তো যদি ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে বাংলা ইংলিশ দাগায়, সে কিন্তু তার যে বন্ধুটা বাংলা ইংলিশ দাগায়নি, তার হচ্ছে ফোর্থ সাবজেক্টটা দাগাইছে, সে যে পজিশনটা হোল্ড করতেছে এও যদি সেম পজিশনটা হোল্ড করে তবুও কিন্তু আসলে এদের মধ্যে ডিফারেন্স থাকবে। এ খুব তাড়াতাড়ি, অর্থাৎ যে হচ্ছে ফোর্থ সাবজেক্টটা দাগাইছে সে খুব তাড়াতাড়ি সাবজেক্ট পাবে, এবং যে বাংলা ইংলিশ দাগায়নি তার সাবজেক্ট না পাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও সে যদি তার এই ফোর্থ সাবজেক্ট দাগানো বন্ধু থেকেও আগায় থাকে তবুও কিন্তু সে সাবজেক্ট মিস করতে পারবে। এই কথাটা কি সত্য? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অবশ্যই সত্য কথা। কেন আমি বলবো সত্য কথা, কারণ আগে দেখবে যে এই মেন সাবজেক্টগুলো দাগিয়েছে কিনা। কারণ আমার যেহেতু অনেক সময়, আমি এটা আর একটু যদি ভেঙে বলতে হয়, সাপোজ তুমি ম্যাথ দাগাও নাই, ঠিক আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এখন প্রতিনিয়ত যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই বছরও আমি যতদূর জানি প্রায় 33টি মতো সিট কিন্তু ফাঁকা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফাঁকা। তার মানে বুঝতে পারতেছো যে কেন সে নিতে পারতেছে না এটা, কারণ সে ম্যাথ দাগায়নি, এই জন্য সে অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাচ্ছে না। কারণ ম্যাথ দাগালে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টই পাবে না আসলে। যেহেতু সে সিট ফাঁকা থাকতেছে, বুঝতে পারতেছো যে এই যে 9% বা 10% পাস করতেছে, এর মধ্যেও কি হয়েছে, সিট ফাঁকা রয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছো আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, যে আমাকে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না অনেকে, আবার পেয়েও দেখা যাচ্ছে সিট ফাঁকা রয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছো তোমরা আসলেই। তাহলে এখন থেকে তোমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব সামনের দিনগুলোতে। এখন আরেকটা কথা যেটা আমি তোরে বলতে যাচ্ছিলাম, যে কনফিউশনে ভোগে, ঠিক আছে, এটা কিন্তু স্টুডেন্টের একটা ওয়ান কাইন্ড অফ রোগ, যে আমি পারবো কি পারবো না। কারণ আমি মনে করি সাইদ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অন্যতম অস্ত্র, যেমন প্রথম অস্ত্র আমাদের যে মোটো যে জঘন্য রকমের পরিশ্রম, ঠিক আছে, জঘন্য রকমের পরিশ্রম। আর একটা হচ্ছে এখন থেকে তার গোল লক্ষ্য করা, ঠিক আছে। আমি যদি পরীক্ষার আগে 10 দিন আগে যদি ভাবি যে আমি ম্যাথ দাগাবো, ম্যাথ না বায়োলজি, ম্যাথ না বায়োলজি, তাহলে কিন্তু আমরা আসলে ওর আর আসলে পরীক্ষা দেওয়া উচিত না, আসলে কোথাও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার পড়াই উচিত না। আরে ভাই তুই এতদিন সায়েন্স পড়ছিস, ইন্টারমিডিয়েট 2টা বছর বিগত 10 বছরে সেই 6, 7, 8, 9 থেকে তুই ম্যাথ করতেছিস, বায়োলজি করতেছিস। তাহলে এখন যদি তুই এখনো সিদ্ধান্ত নিতে না পারিস তাহলে তোর পরীক্ষা দেওয়া উচিত না, তোর পরীক্ষা দিস না। আর প্রিপারেশনের তো একটা কথা আছে, যে ঠিক আছে তুমি পরীক্ষার 5 দিন আগে ভাবলা যে আমি হচ্ছে বাংলা অথবা ইংলিশ দাগাবো। ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ কোশ্চেন কঠিন হয়, এটা সত্য কথা, ঠিক আছে। বাংলা মোটামুটি মিডিয়াম রেঞ্জে হয়ে থাকে, কিন্তু 5 দিনের প্রিপারেশন তুমি আহামরি যদি এমনই ভালো ছাত্র হইতা যে 5 দিনের প্রিপারেশনে তুমি ভালো করে ফেলবা, ঠিক আছে, তাহলে তুমি বায়োলজি ভালো করে ফেলতা, ঠিক না? আচ্ছা, এখানে আমি একেবারে সাইদের সাথে যে একমত তা বলতেছি না, একটু বললেই সাইদও হয়তো আমার কথা গ্রান্টেবল মনে করবে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি বাংলা সহজ প্রশ্ন করে, আসলে কি তোমরা জানো বাংলাতে পাস করে কত পার্সেন্ট? বাংলাতে কিন্তু পাস করে 9%। ইভেন দেখতে গেলে বাংলাতেই সব থেকে বেশি কি ফেল করতেছে। ইভেন আমাদের যে সায়েন্সের যে প্রশ্নগুলো করে এটা গতানুগতিক বি ইউনিট থেকে সহজ করে, এটা আমি মানতেছি, কিন্তু তারপরও আমি বলবো তোমাকে এখন থেকে যেটাই করো এখন থেকে পড়তে হবে। তুমি ওই 10 দিনের প্রিপারেশনে ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন তুমি নিতে পারবে না। এই মানে ধ্যান ধারণা বাদ দাও। যারা 25 সালের পরীক্ষাতে আমরা দেখতেছি এখনো আমাদের যে ভার্সিটি এ ইউনিট যে কোর্সটা আমরা লঞ্চ করেছে অলরেডি, এরা এখনো মনে হচ্ছে যে ঘুমিয়ে কাটিয়ে ওই পরীক্ষা কবে রেজাল্ট দিবে, মানে এখনো পর্যন্ত গোল লক্ষ্য করতে পারছে না যে আমি এই ইউনিটের কোর্স কিনবো না আমি মেডিকেল কিনবো না ইঞ্জিনিয়ারিং কিনবো। আরে ভাই তুই তো পরীক্ষা দিছিস, তুই জানিস না, তুই পরীক্ষা দিছিস কেমন, তাহলে তো জানবে কে? এটা আমি জানবো? এটা তুই জানবি না, কে এটা তো তোর জানতে হবে। কারণ তুই যদি এখন থেকে তুই তোর গোল না মানে ঠিক করতে পারিস, আমি আমার স্টুডেন্টদেরকে মানে প্রিয় স্টুডেন্টকে বলতেছি, তুমি যদি তোমার গোল এখন ঠিক করতে না পারো, তোমার রেজাল্ট দিতে আরো 1 মাস চলে আসতেছে বা আরো 20 দিন পরে দিচ্ছে। অলরেডি দেখছো বলতে বলতে আজকে মাসের প্রায় 15-16 তারিখ, তার মানে অলরেডি 15টি তোমার জগৎ থেকে নাই, তুমি আর পাবা। তুমি আর একটা কথা তোমাদেরকে এই উদ্দেশ্যে বলে রাখি, তোমরা এখন থেকে সতর্ক হও। অন্য বছরের থেকে এই বছর সতর্ক হতে বলতেছি। প্রশ্ন করতে পারিস আমাকে কেন? কারণ হচ্ছে যদি কোনো কারণে জাতীয় নির্বাচন বলে একটা ফ্যাক্ট আছে আমাদের এই বছর, তা যদি সামনের বছরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু মনে রাখো যে মেডিকেল এবং মেডিকেল তো অনেক আগেই হবে, এবং অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাও কিন্তু, এবং বেশিরভাগ পরীক্ষাই কখনোই চাইবে না কোনো ইউনিভার্সিটি নির্বাচনের পরে গিয়ে কোনো কিছু রাখার জন্য, তারা কিছু করবে না, কারণ তারা ট্রাই করবে নির্বাচনের আগে সকল ঝামেলা
এখান থেকে যাতে সমাধান হয়ে যায়। সো তোমাদেরকে এখন থেকে আমি বলবো তোমরা এখন থেকে রেডি হয়ে যাও এবং অবশ্যই একটু ঝাড়া দিয়ে ওঠো। বাবা বহুত তো ঘুমাইছিস, আর কত ঘুমাবি, বহুত ঘুমাইছিস, এখন একটু পড়াশোনা কর। আর 3টা মাস রে ভাই, তো আসলে বল মানে 3 মাস ভালোভাবে পড়লে আমি বলবো যে বেশি কিছু লাগে না। তুই ঝাড়া একদম ঠাড়া মুখস্থ বলি না আমরা, ঠাড়া পড়তো একটু, ঠাড়া একদম 3 মাস পর, 3 মাস পরে তুই চিল কর। যদিও পরে বলবি যে ভাই ভার্সিটিতে চিল আর চিল, যদিও আমরা এখন দেখি চিল না, ভার্সিটি উঠে সবাই দেখি কাওয়া আর কাওয়া। আমি এই কথা তোর বলি, মানে আমরা যখন কোচিং করতাম তখন আমি যদিও এখন ক্লাস নিচ্ছি বিভিন্ন জায়গায়, তুইও নিচ্ছিস জানিস, সেক্ষেত্রে সবাই বলতো যে যখন ক্লাস করি যে ভার্সিটিতে ওঠো তোমরা একবার চিল আর চিল। আমি ক্লাস এটাই বলি যে আমি এখন থেকে মানে আমি যারা আমাকে বলছিল আমি তাদেরকে গালি দিই, তো তা আমি এখন যারা আমি যাদেরকে পড়াচ্ছি তারা যাতে আমাকে না গালি দেয়, আমি বলি যে এইভাবেই বাবা এটা ঠিক। গতানুগতিক তোমাদের যে প্রতিদিনের পড়তে হয়, যেমন যে বাবা মা বলবে পড় পড় পড়, এইরকম পড় পড় বলবে না। কিন্তু হ্যাঁ, ভার্সিটিতে অনেক পড়ালেখা, যে চিল আর চিল না, ভার্সিটি উঠে দেখবা জীবনটা হচ্ছে কাওয়া আর কাওয়া। কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই যে এই গতানুগতিক ধারা থেকে তুমি বেরিয়ে আসবে, তোমার ওই রকম তুমি নিজেই বুঝতে পারবা তোমার কখন পড়া লাগবে এবং কখন প্রিপারেশনটা তোমার রেডি করা লাগবে। সো তোমাদের জন্য একটাই কথা, 3টা মাস পড়ো, জীবনটা একটা অন্যরকম ফিল পাবে। আশা করি আমাদের যে আলোচ্য বিষয় ছিল মূলত যে ভার্সিটিতে কোনটা দাগানো উচিত, ম্যাথ না বায়োলজি, ঠিক আছে, এটার ক্ষেত্রে আশা করি তোমরা ক্লিয়ার হচ্ছ। ডিসিশন নিতে সুবিধা হবে, ডিসিশন নিতে এখন থেকে সুবিধা হবে, এবং সুবিধা তো হবেই, আরো যে তোমাদের যে কনফিউশনের জায়গাটা থাকে যেটার কারণেই অনেকে সিট আসলে নাই হয়ে যায় জগৎ থেকে, মানে কোনো ইউনিভার্সিটি এই ডিসিশনে যারা ভুগবে আসলে তাদের কোনো ইউনিভার্সিটি হবে না, এটা বাস্তবতা। তুমি আমাকে গালি দিলে এটাই হচ্ছে বাস্তবতা, মেনে নাও, ঠিক আছে, রিয়েলিটি মাইনা নাও। অর্পণ ঠিক আছে, ওরা ডিসিশন নিল, ধরলাম যে 4 সাবজেক্ট তার বায়োলজি বা ম্যাথ আছে, সে এখন বাংলা ইংলিশ দাগাবে না, কারণ হচ্ছে তার বাংলা ইংলিশে হচ্ছে সিট কমে যাচ্ছে। তো স্টুডেন্টটা ধরলাম যে সে ম্যাথ মেইন সাবজেক্ট ছিল, আমার মতো আমার মেইন সাবজেক্ট ছিল, আমি বায়োলজিতে খুবই দুর্বল ছিলাম, মানে খুবই মানে অত্যাধিক। অ্যাডমিশনে গিয়েও আমি মানে আমার ওই বায়োলজি মাথায় ঢোকে না কিছু ঢোকে না। আচ্ছা, তো একটা স্টুডেন্ট যদি এমন হয়ে থাকে যে সে আজকে ভিডিওটা দেখে ডিসিশন নিল যে সে বায়োলজি দাগাবে, তার একটা সিট লাগবে, এখন তার আসলে বায়োলজিটা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? যে আমি আসলে ওই সময় পাইনি আর কি, আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি, তো আমি চাই ওরা যেন এরকম সমস্যা না ভুগে। আচ্ছা, ওর প্রশ্ন একটা প্রশ্ন করছে, আমি দুইটা এখানে আরেকটা প্রশ্ন আমি নিজে যোগ করে নিচ্ছি। ও আমাকে একটা প্রশ্ন করছে কি, যে যারা বায়োলজি ভীতি, মানে বায়োলজি মুখস্থ করতে চায় না, বা বায়োলজি খাঁটি বাংলা কথায় বায়োলজি যার ভালো লাগে না, এখন তার জন্য তো ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে হবে। তো সেক্ষেত্রে সে কি প্রিপারেশন নিবে? আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে, যারা মেডিকেল দেয়, মেডিকেল ভর্তি পরীক্ষার পরে অনেকের মেডিকেল হবে না, এটাই বাস্তবতা। তো যাদের ক্ষেত্রে মেডিকেল হবে না তাদের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনটা বা যে কোনো ইউনিভার্সিটি প্রিপারেশনটা কেমন ভাবে নেবে? আরেকটা প্রশ্ন হতে পারে, বুয়েট ভর্তি পরীক্ষার্থী যারা আছে তারা তো বায়োলজি ধরেই না, যে ইঞ্জিনিয়ারিং আমাদের মিস্ত্রি সাহেবরা, যদি এটা চিল করলাম আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু এইভাবেই বলি, আমাদের হালকের অনেক বুয়েটের আমরা এইভাবেই বলি, যেমন এটা কি লেদারের প্রোডাক্ট আমরা বলি মুচি, আর বাকি যেগুলো বুয়েটের আছে কেউ মেকানিক্যাল আছে বলি মিস্ত্রি, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের ফান বিষয়। তা যাই হোক, সেক্ষেত্রে যারা বুয়েট ভর্তি পরীক্ষা দিবে তারা যখন চান্স হবে না তারা কি করবে, এটাও একটা প্রশ্নের বিষয়। আমি 3টা প্রশ্ন আমি একটু ভেঙে অ্যান্সার দেওয়ার ট্রাই করি। প্রথম কথা, বায়োলজি যারা ইন্টারমিডিয়েটে ভালোভাবে প্রিপারেশন নাও নাই, তারা এই অল্প সময়ে কিন্তু আসলে বায়োলজির প্রিপারেশনটা একটু টাফ, এটা বলবো আমি। কিন্তু তোমাকে তো প্রিপারেশন নিতে হবে, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? একটাই কথা, এই যে ভিডিও দেখার সাথে পড়তে বস ভাই, এই ভিডিও দেখার পরপরই পড়তে বস, এরপরে আর কোনো কথা নেই। তারপরেও একটু যদি বায়োলজি গুছিয়ে নিতে হয়, তোমরা অবশ্যই আমাদের ভার্সিটি ইউনিট কোর্স যেটা আমরা লঞ্চ করছি, এখানে আমরা ট্রাই করেছি বায়োলজির প্রত্যেকটা অধ্যায়, তোরা যেমন ম্যাথ অবশ্যই তুই ম্যাথের কথা বলবি, আমি অবশ্যই বায়োলজির কথা বলবো, কিন্তু আসলেই বায়োলজি ট্রাই করেছি আমরা এখানে প্রত্যেকটা অধ্যায় একদম ডিটেলস আকারে বুঝাই দেওয়া, ঠিক আছে। মানে তুমি এই অধ্যায়টা যদি করে প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, এখানে আমরা প্রশ্ন ব্যাংকও সলভ করেছি, ইভেন আমাদের প্রশ্ন ব্যাংক কোর্সও আসতেছে। তাহলে এক কথাই হালকের ক্ষেত্রে আমাদের যে প্রশ্ন ব্যাংক কোর্স আসতেছে এবং যে আমাদের মেন ইউনিট কোর্স যেটা আমরা লঞ্চ করেছি, এই দুইটা তুমি যদি ভালোভাবে দেখতে পারো, আমাদের কোর্স বলে বলতেছি না, আমি যদি বাইরের কোর্সের মানে বাইরের কেউই হতাম, তো আমি এটাই বলতাম যে আসলেই হালকের আমাদের যে কোর্সটা আমরা লঞ্চ করতেছি সেটা গুছিয়ে দেওয়ার ট্রাই করেছি অনেক, ঠিক আছে। তোমার আশা করি অধ্যায়টা যখন তুমি পড়বে, এরপরে মেন বইটা একটু রিভাইজ করো, মেন বইটা রিভাইজ করার পরে আমাদের প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটা দেখো, প্রশ্ন ব্যাংক সলভ কোর্স করার পরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে, নিজে একটা প্রশ্ন ব্যাংক কিনো।
প্রশ্ন ব্যাংকটা, আমাদের প্রশ্ন ব্যাংকও আছে, আমাদের কিউএনএরও প্রশ্ন ব্যাংক আছে, তুমি একটু সলভ নিজে করার ট্রাই করো। এন্ড লাস্ট কথা, প্রচুর জায়গায় পরীক্ষা দাও, প্রচুর জায়গায় তুমি পরীক্ষা দাও। আমি আশা করি তোমাদের যারা প্রিপারেশন এতদিন নাও নাই তাদের জন্য বাইরে যে একটু সহজ হবে। দ্বিতীয় কথা, যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ছিল তাদের উদ্দেশ্যে আমি বলবো, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক পড়ছো তোমরা, মানে একদম টোটাল অধ্যায়টা তোমরা অলরেডি পড়েছো, বাট তোমাদের এখন জায়গাটা কোথায়, এ ইউনিটের যে প্রশ্ন আছে এই এ ইউনিটের প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা নাই। তাহলে তোমাদের এখন কি করতে হবে, তোমাদের একটাই কাজ, একটা প্রশ্ন ব্যাংক হাতে নে বাপ, তুই হাতে নে একটা অধ্যায় বাছার পরে তুই একটু দেখ যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, সেটা একটু সলভ কর। মানে ঠিক আছে, ভার্সিটিতে তো এই জিনিসটাই মেইনলি হয় যে টপিকটা থেকে কোশ্চেন করছে, এই টপিকটা থেকেই পরবর্তী কোশ্চেনগুলো সাধারণত হয়ে আসতেছে। মানে এটা কিন্তু আসলে আমরা যারা ভার্সিটিতে মানে প্রিপারেশন নিই, এটা আমরা বুঝি না, মানে আসলে আমরা কঠিন করি জায়গাটা। কিন্তু ঘুরে ফিরে একটা কথা কি জানো, যে বিগত বছরের প্রশ্ন, বা তুমি পরীক্ষার্থী একটা, তুমি জানো না যে কোন জায়গা থেকে ভাই প্রশ্ন আসে, তোমার পরীক্ষা দেওয়ার কি মানে? তোমাকে আগে প্রথম তো দেখতে হবে যে কোন কোন টপিক থেকে আমার প্রশ্ন আসতেছে। এটা যদি আমার এই মস্তিষ্কে না ঢুকাইতে পারি, আমি পরীক্ষা হলে কিভাবে বুঝবো? আমার যে একটা কনফিডেন্স, আমরা বলি ভার্সিটির প্রিপারেশনের জন্য অন্যতম জায়গা কি, যে একটা প্রিপারেশন, এবং এই প্রিপারেশনটা তুমি কখন নিবা, তোমার যখন কনফিডেন্স গ্রো হবে। তো তোমার কনফিডেন্স আসবে কোথা থেকে, যদি তুমি নাই জেনে থাকো যে কোন টপিক থেকে তোমার প্রশ্ন আসতেছে, তাই না? এটা তো একটা মূল থিম হওয়া উচিত, যে আমার কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে আমার জানা উচিত। এটা একটা স্টুডেন্টের যদি সে চান্স পেতে চায়, তার প্রথম উচিত কোন জায়গা থেকে তার প্রশ্ন আসতেছে এটা তার জানা। আর আরেকটা প্রশ্ন ছিল বুয়েট ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে এটা একটু টাফ, কিন্তু তারপরেও বলবো তোমরা একটু কাজ করো, যে কয়েকটা টপিক সিলেক্ট করো, এবং কয়েকটা টপিক বলতে আমরা প্রত্যেকটা অধ্যায়ে আবারও সেই একই কথা ঘুরে ফিরে বলবো। আমি কোর্সের, যদি বলো যে হ্যাঁ কোর্সে মার্কেটিং করতেছি, প্রমোশন করতেছি, এটা তোমার ধরলে ধরতে পারো, বাট আমি এটা টাকা লাগবে, এটা সত্য কথা। দিন শেষে তোমার এটা যেটা লাগবে আমার সেটা বলতে হবে ভাই, এ বাদে তো আমার কিছু বলার নেই। তোমাকে প্রত্যেকটা অধ্যায়ে আমরা ক্লাস, মানে আরো একটু বলে রাখি, এই ইউনিটে যখন আমরা ক্লাস নিচ্ছি, আমি জানি তুই ম্যাথও করছিস, আমি যেমন বায়োলজিতে কি করছি, একটা অধ্যায় শুরু করার আগে আমাদের স্লাইড মেকারদের একটু অন্যতম থ্যাঙ্কস এক্ষেত্রে, তারা প্রথম পেজেই বলে রাখছে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, শুধু এই না, কতবার করে আসছে, কোন সালে কত। আমাদের কিন্তু কিউএনএ বইগুলোতে কিন্তু এভাবে দেয়া আছে, কিউএনএ তো আমাদের দেয়া আছে। সো তুমি দুইটা জিনিস পাশাপাশি রাখো, একটা ইউনিট কোর্স রাখো, একটা কিউএনএর বই রাখো, তুমি প্রথমে খুললেই বুঝতে পারবা কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোনটা তোমার সব তুমি এখন পড়তে পারবে না, এটাই বাস্তবতা। তুমি ওই মেন টপিকগুলো একটু পড়ো, ওটার উপরে একটু কোশ্চেন ব্যাংক সলভ করো, ওটার উপরে একটু রিটেনটাও সলভ করো। এটা হচ্ছে বইদের জন্য আমার কথা থাকবে। আচ্ছা, তোর কাছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করি, এটা হচ্ছে সাধারণত মেডিকেল পরীক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রে হয় মেডিকেল বায়োলজি আর ভার্সিটি বায়োলজি কি সেম? মানে মেডিকেলে যে টাইপের বায়োলজিটা আসে, ভার্সিটি থেকে এই টাইপের বায়োলজিটাই আসে, টপিকগুলো যদি আমরা বলি বা। আচ্ছা, এটার অ্যান্সার দেওয়াটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে। আমার অভিজ্ঞতা থেকে, আমার লাস্ট 5 ইয়ার্সের এক্সপেরিয়েন্স থেকে আমি তার আগে একটা কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম ভাইদের কাছে, বা আমার সময় তো এই সময় আমি জিজ্ঞেস করতাম, তো ভাইরা বলছিল যে মেডিকেলে বায়োলজিটা একটু ডেপথ থেকে আসে, মানে বেশি একটু আরো খুঁটিনাটি জিনিসগুলো থেকে আসে, কিন্তু ভার্সিটি বায়োলজিটা আসলে এমন করে না, জাস্ট হচ্ছে মেইন থিমগুলো থেকে কোশ্চেন আসে। এটা আমি জানি আর কি, মানে শুনছিলাম। এটার অ্যানসারটা আমি তাহলে এবার দিই। দেখ, কথাটা হচ্ছে, এটা যারা বলে থাকে, আমার পার্সপেক্টিভ জায়গা থেকে, আমার ব্যক্তিগত মতবাদ থেকে আমি বলবো এটা আসলে ঠিক নয়। ডাইরেক্টলি আমি বলতেছি ঠিক নয়, আমার সাথে যে সবার মতামত এক হবে তা না, বাট আমি যেটা বলতেছি আমার স্টুডেন্টরা প্রত্যেকটা বুঝবে। প্রথম কথা, মেডিকেল যখন আমরা প্রিপারেশন নিই, আমাদের চিন্তা ভাবনায় থাকে বইয়ের এই মাথা থেকে ওই মাথা মুখস্থ করবো, এই মাথা থেকে ওই মাথা আমি কি করবো, মুখস্থ করবো, শাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরেকটা প্রশ্ন তুই অলরেডি করেছিস, যে অনেক ভাইরা বলেছে কি ভার্সিটির প্রশ্ন ইজি হয়, কিন্তু যদি তারা বিগত 2 বছরের প্রশ্ন একটু দেখে থাকে, আমি আগের প্রশ্নের কথা আলাদা কথা, বাট এখন যে ধরনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি করতেছে, জগন্নাথ করতেছে, জাহাঙ্গীরনগর করতেছে, এটা আসলে ডিপ থেকে, এটা উপরের আর প্রশ্ন না। কারণ কি? কারণ এখন এক কথা শর্ট সিলেবাস, প্রথম কথা বুঝিস, প্রথম কথা হচ্ছে শর্ট সিলেবাস। এখন যখন একটা টিচার প্রশ্ন করবে, আমি যদি বলি যে একটা ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রশ্ন করছে, তোর কি মনে হয় সে সুন্দর করে বই ঘুটে প্রশ্ন করবে? সে একটা বই লিখছে, আলিম স্যার একটা বই লিখছে, আবুল হাসান স্যার একটা বই লিখছে, তার জন্য কি আলাদা আসলে বইয়ের প্রয়োজন আছে? তারপরও যদি তারা পাশে রাখে, আমি বলবো, যখন একটা বোটানিতে 12টা অধ্যায় ছিল,
তখন স্যারের প্রশ্ন করতে ইজি ছিল যে আমার 12টা অধ্যায় থেকে আমি 12টা প্রশ্ন নিব বা এরকম প্রশ্ন নিব বা 5টা প্রশ্ন নিব 7টা প্রশ্ন নিব, জুলজিতে 12টা অধ্যায় আমি ওখান থেকে 5টা বা 7টা প্রশ্ন সিলেক্ট করব। কিন্তু এখন অধ্যায় হয়ে গেছে টোটালি 14টা, তাহলে 14 প্রত্যেকটা অধ্যায় থেকেও যদি একটা করে প্রশ্ন করতে হয় তাহলে আমি ডিপতে যাব না, ডিপতে তো আমার যাইতেই হচ্ছে কারণ তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে তখন তারা কি করতেছে যে খুঁজে খুঁজে, আর এখন কিন্তু পরীক্ষার্থী বেশি, একটা সিটের জন্য লড়াইও বেশি, মানে সেক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে আসলেই ইচ্ছা অনুযায়ী প্রশ্ন ডিপ থেকে চলে আসতেছে। তার মানে এখন আমার কথা মেডিকেলের ক্ষেত্রেও সেম কথা আমি বলবো। মেডিকেলের ক্ষেত্রে একটা জিনিস কি, মেডিকেলের কিছু প্রশ্ন থাকে যেমন আমরা বলি নিচের কোনটি সত্য নয়, মেডিকেল এই ধরনের প্রশ্ন আসে, তুমি জানিস নিজের কোনটি সত্য নয়, সত্য নয় মানে কি মিথ্যা, এইরকম কিছু প্রশ্ন থাকে। আবার মেডিকেলের সাল থাকে, মেডিকেলে কিছু প্রশ্ন থাকে ডিপ থেকে। যদি কেউ বলে যে মেডিকেল প্রশ্ন ডিপ, সবগুলোই ডিপ না, কিছু প্রশ্ন থাকে ডিপ থেকে। তাহলে মেডিকেল প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশন আমি বলবো টোটালি না হলেও কিছু হলেও আলাদা নিতে হবে। কেন? কারণ মেডিকেল প্রশ্ন করে এক বেস থেকে, ভার্সিটি প্রশ্ন করে আর এক বেস থেকে। কিছু প্রশ্ন এক আছে, নাই তা বলতেছে না, অবশ্যই আছে, কিছু প্রশ্ন আলাদা। তাহলে আমাকে তো আগে জানতে হবে ভার্সিটি প্রিপারেশনের জন্য যে কোন জায়গা থেকে আমার আলাদা প্রশ্ন আসতে পারে। আমি মেডিকেল যখন প্রিপারেশন নিয়েছি আমি জানি এই 10টা টপিক থেকে ঘুরে ঘুরে প্রশ্ন হচ্ছে, কিন্তু ভার্সিটি এসে যদি দেখি যে 3টা টপিক আলাদা, এই 3টা টপিক তাহলে কি আমাকে আলাদা করে পড়তে হবে, এবং সেটা আসলে আমি বলবো ডিপ থেকেই পড়ে ফেলা উচিত। কারণ যত দিন যাচ্ছে প্রশ্ন তত কঠিন হচ্ছে, হার্ড হচ্ছে, এবং দিন শেষে কি স্টুডেন্টগুলো মারা খাচ্ছে। এখন তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে মেডিকেল প্রিপারেশনের পরে যদি 10 দিনও টাইম পাই, এই 10টা দিন আমাকে আগে টপিক অনুযায়ী ধারণা নিয়ে যে আমি কি পড়তেছি বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো যারা নিচ্ছে জানি, ঠিক আছে, তো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তারা তো ভার্সিটিতে অবশ্যই পরীক্ষা দিবে। ইঞ্জিনিয়ারিং ভরসায় তো আর শুধু থাকবে না যে আমি বুয়েট কনফার্ম, এই জিনিসটা তো আর করতে পারবে না। ঠিক আছে, তো আমার ভাগিনার ক্ষেত্রে বলি, সে আমাকে গতদিন প্রশ্ন করছিল যে আমি বায়োলজিটা কীভাবে পড়ব, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। তো আমার প্রশ্নটা এখানেই যে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টস সে আসলে কিভাবে বায়োলজির প্রিপারেশনটা নেবে, বা তার আসলে বায়োলজি কি এখন পড়া উচিত নাকি পরীক্ষার 1 মাস আগে পড়া উচিত, না আসলে কি করা উচিত, পরীক্ষাও দেওয়া উচিত কিনা, এই সব জিনিসগুলো। আচ্ছা, এখন প্রথম কথা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তাদের অনেকেই থাকে কি যে আমি তো ইঞ্জিনিয়ারিং আমার হবেই হবে কনফার্ম, তাদের কথা ভাই আলাদা। তারা আপনারা চান্স পাইছেন কি পান নাই সেটা আপনারা পরীক্ষার পরে বুঝবেন, যদি পান আলহামদুলিল্লাহ, না হইলে কিন্তু তো আপনারা একটু জটিলতায় পড়ে যাবেন। কিন্তু তারপরও আমি বলবো সবার ক্ষেত্রে যারা যে না আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো, আমার মানে বুয়েট চুয়েট কুয়েট এ বাদে আমি পড়বো না, তাদের কথা আমি টোটালি আলাদা রাখি। কারণ তারা কিন্তু ইন্টারের সেই বায়োলজি পড়ছে, মানে ওই বায়োলজিটাও জাস্ট একটা মিনিমাম মার্ক পাওয়ার জন্য পড়ে এসছে। বা আমি বলবো যে না, এখানে একটা কথা অ্যাড করি, যারা এরকম কনফিডেন্ট পাচ্ছ যে না আমি শুধু বুয়েট কুয়েট চুয়েট টুয়েটই পড়বো, এ মানুষ আমি ছিলাম ইন্টারে একদম বায়োলজি পড়িনি। ঠিক আছে, ফলে পরে দেখা গেছে যে আসলে ওই কোনো এক কারণে হয়তো আমি হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দিতে পারিনি, এবং ঢাবি পরীক্ষা 2 মাস আগে, এটা আমি জানি। দারুণ একটা টপিক এসেছে এখানে, ঢাবি পরীক্ষা 2 মাস আগে, এটা জানা। এখানে একটা দারুণ একটা কথা চলে এসেছে আমাদের, কি জানো, এটা আলোচনা করার দরকার ছিল, যাক ওর মাধ্যমে এসেছে। সেটা হচ্ছে এবছর অনেকেই যে কনফিউশনে ভুগতেছো, এবছর কনফিউশনে ভোগা পরীক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে। অলরেডি তোমরা জানো, যারা ভিডিও দেখতেছো সে নিজেও হয়তো একজন মানে কনফিউশনে ভুগতেছে, সে কি করবে। তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে তুমি একটু ভাবো যে তোমার ম্যাথে কেমন মার্ক আসতে পারে। একেবারে যে 80 মার্ক আসবে না, তুমি বুয়েটের স্বপ্ন দেখতেছো, আমি বলবো ভাই তুমি বাদ রাখো। যদিও প্রশ্ন কঠিন হয়েছে, আমি বলছি যদিও প্রশ্ন কঠিন হয়েছে, তারপরে তুমি 80 পাবা না, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখতেছো, বা একটু খারাপ লাগলো আমার দুটো গালি দিয়ে নাও, ভালো কথা, কিন্তু তুমি এখন থেকে অন্যভাবে একটু প্রিপারেশন শুরু করো। কেন? কারণ আসলে মিনিমাম একটা মার্ক তোমাকে তো পাইতে হবে পরীক্ষার ফর্ম তোলার জন্য। ঠিক আছে, তাহলে তুমি এখন থেকে তুমি যদি ধরে নাও যে আমি বুয়েটের পরীক্ষা দেবো, কিন্তু তুমি টাইমে এসে দেখতেছো বুয়েটের পরীক্ষা দিতে পারতেছো না, তাহলে কিন্তু তুমি এতদিন বায়োলজি মানে পড়ার থেকে দূরে ছিলে। তাহলে এখন তোমার কথা হচ্ছে তুমি যারা এমন আছো, মানে আমি 2টা দিক আলাদা করে ফেলছিলাম, যারা একেবারে বুয়েট 100% দিতে পারবো তাদের কথা আলাদা, যারা দিতে পারবে না তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু কনফিউশনে ভুগতেছো, পাশাপাশি বায়োলজিটা পড়ে যাও, অবশ্যই বায়োলজিটার পাশাপাশি পড়ে যেতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কথা, যারা বুয়েটের জন্য একেবারে প্রিপারেশন মানে ফাইনাল যে আমি বুয়েট ছাড়া কোথাও দিব না, তাদের ক্ষেত্রে এই পার্সপেক্টিভ মতবাদটা এক হবে না। কাদের ক্ষেত্রে এক হবে? যারা ভাবতেছো যে আমি বুয়েটে দিতে পারবো কি পারবো না, এইরকম একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তোমার মধ্যে, তাদের ক্ষেত্রে বলবো পাশাপাশি অবশ্যই এখন থেকে বায়োলজি পড়া শুরু করে ফেলো। নাহলে কিন্তু পরীক্ষার আগের দিন গিয়ে তোমরা ধরা খাচ্ছ, বা পরীক্ষার কিছুদিন আগে তোমরা ধরা খাচ্ছ। তাহলে এখন থেকে তোমাদের জন্য একটা দারুণ কথা থাকবে যে এখন থেকে পাশাপাশি পড়তে থাকো, এটা ডিপ অনুযায়ী পড়তে থাকো।
আর এখানে এক্ষেত্রে বায়োলজি কিরকম টাইম দিবে আসলে, কারণ আচ্ছা। তুই তো জানিস যে ফিজিক্স ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন তাদের ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটাতে দিনে বেশিরভাগ সময় চলে যায়। চলে যাচ্ছে। তো ধর আমার ক্ষেত্রে আমি মানে আমার যেটা মনে হয় যে 1-1.5 ঘন্টা টাইম দিলে ফাটাফাটি ডেইলি দিতে, এই কথাটা কি? এক্ষেত্রে আমি তোমার 2টা ডেইলি রুটিন দিতে পারি। প্রথম কথা, 2 ধরনের পিপল আছে, আমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছে সারা রাত পড়ে, সারা রাত পড়ে দিনে ঘুমাই, ঠিক আছে। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে কি, তারা তাড়াতাড়ি ঘুমাইতে যায়, সকাল সকাল ওঠে। তাদের ক্ষেত্রে আমি 2 ধরনের রুটিন দেবো। যারা সকালে মানে তাড়াতাড়ি ঘুমাইতে যাও, সকালে তাড়াতাড়ি উঠে পড়ো, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা ফজরের টাইমে, ফজরের নামাজের পরে বা যে যে ধর্মের আছো তারা তাদের ধর্ম পালন করে অবশ্যই প্রথম যে 1 আওয়ার্স বা 2 আওয়ার্স পাচ্ছ ভোরের দিকে, এই টাইমটা তুমি, কারণ বায়োলজিতে তুমি পড়ো নাই, তার মানে তোমার কাছে টাফ লাগবে, এটা সত্য কথা। তাহলে তুমি একটু ওই প্রথম আওয়ার্স গুলোতে একটু ট্রাই করো বায়োলজিটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সুন্দর করে একটু রিভাইজ করার জন্য। কেন? কারণ তুমি যেহেতু কঠিন লাগবে, এক্ষেত্রে তোমার মাথাটা ওই টাইমে শার্প থাকবে। আর যারা একেবারে সারা রাত পড়তেছো তাদের ক্ষেত্রে বলবো একেবারে সন্ধ্যার দিকে তোমরা পড়ে ফেলার ট্রাই করো বায়োলজিটা। মাথা গরম হইলেও তুমি অন্তত বাকি একটু শার্প থাকবা যে না, আমি বায়োলজিটা আমার এতদিন ভিডিও ছিল, আমি এখন একটু একটু করে আমি এখান থেকে পার হতে পারছি। আচ্ছা, এখানে আমার আরেকটা কোশ্চেন, মানে মাত্রই মনে পড়লো জিনিসটা, সেটা হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস আছে ওরা কি ফুল বই পড়বে না, যে টপিকগুলো শুধু আছে এই টপিক রিলেটেড ইনফরমেশনগুলো পড়বে? এখন কথা হচ্ছে, আমি যদি কোনো একটা স্টুডেন্টকে যে জীবনে বায়োলজি সেভাবে পড়েই নাই, তাকে আমি যদি বলি ফুল অধ্যায় পড়ে ফেলতে, ঠিক আছে, সে কিন্তু ধরা খাবে। এখন টাইমটাও আমার নাই। যদি এখন থেকে এই যে এই মুহূর্তে ভিডিও দেখতেছো সেই মুহূর্তে থেকে তুমি যদি পড়া শুরু করো, তাহলে বলবো না, বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে টপিক আছে আমরা ক্লাসে যেগুলো বলতেছি এগুলো একটু ফলো করো। আর তারপরেও যদি তুমি মানে আরো 1 মাস বা 2 মাস পরে গিয়ে যদি এই ভিডিও দেখে থাকো বা তখন যদি বায়োলজি পড়তে যাচ্ছ, তখন বলবো তুমি কিছু টপিক সিলেক্ট করো, কারণ তোমার টাইম কম। তুমি দেখা যাচ্ছে 14, আমি বলবো 5টা অধ্যায় পড়ে তুমি 5টা অপশন মানে 5টা অ্যান্সার করতে পারছো, তার থেকে তুমি প্রত্যেকটা অধ্যায় টাচ করো, প্রত্যেকটা টাচ করে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি যে যে ইম্পর্টেন্ট টার্ম থেকে প্রশ্ন আসতেছে ওইগুলো ফলো করে তুমি যদি অ্যান্সার করে আসতে পারো আরো বেটার। এখানে একটা প্রশ্ন আছে, যদি শুধু এমসিকিউ থাকতো, শুধু এমসিকিউ, তাহলে আমি বলতাম তুমি 5টা অধ্যায় সিলেক্ট করো, 5টাই পড়ো। কিন্তু তোমার কিন্তু এখন রিটেন আসছে, তাহলে তোমার রিটেন কোথা থেকে দিবে? তোমার রিটেন থাকবে সর্বোচ্চ কয়টা? 4টা, 2.5 করে মার্ক। তাহলে 4টা করে, আর জগন্নাথও কিন্তু রিটেন দিচ্ছে। তাহলে এই জায়গাতেও আমি বলবো এদের ক্ষেত্রে তোমাকে একটু সিলেক্টিভ পড়ালেখা করতে হবে, যেগুলো প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাকে টাস্ক করে যেতে হচ্ছে। কারণ তুমি একটা অধ্যায় পড়ো না, সেখানে রিটেন দিচ্ছে 2.5 মার্ক। তুমি একটা এমসিকিউ এর জন্য কত? 1 মার্ক, একটা রিটেনের জন্য 2.5 মার্ক, তুমি দুইটাই হারাচ্ছ। হ্যাঁ, 3.5 হারাচ্ছ। ঠিক আছে, 3.5 কিন্তু পজিশন পিছাইতে অনেক। আমি 3.5 আমি এইভাবেই বলি মামা, আমি ক্লাসে এইভাবেই বলি, ক্লাসেরটা এইভাবে বলি যে তোমরা কি জানো 0.25 মার্ক কি? স্যার কি 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 0.25 মার্ক মানে একেবারে পশ ভাব। ওরা তো জানে না, কারণ ইন্টারমিডিয়েটে কি করছে, উদ্দীপকের অমুক বর্ণিত হয়ে তমক বর্ণনা দিয়ে তমক রেলগাড়ি ভং 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 করে 2 পেজ লিখতে পারলে ভাবছে কি নাম্বার। ওদেরকে আমি এইভাবেই বলি, মনে রাখো 0.25 মানে মিনিমাম তোমার সিরিয়াল পিস হচ্ছে 1000। তুমি যদি 0.50 যাও, তোমার সিরিয়াল পিস হচ্ছে 2000। মজার বিষয়, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী কোনো জায়গায় 2000 সিটি নেই। তুমি এত কিছু ভাবতেছো প্রশ্নে যে 0.25 নিয়ে ভাবতেছো, অথচ কি এই মাত্র এই মার্কের জন্য তোমার 2000 সিরিয়াল পিস এসেছে, 2000 সিরিয়াল, তোমার 2000 সিটি নাই বাবা। তাহলে এখন ভাবতে থাকো, তখন মুখে এই ব্যাপার ও তাকে। এখন তো ওদের মাথাটা আসলে, ওদেরও দোষ দিব না, কারণ ওরা তো জানে না এই জিনিসটা আসলে ফেস করে। সবাই তো বলে, মানে আমাদের উচিত, প্রত্যেক টিচারের উচিত যে তাদের প্রথম ক্লাসে অন্ততপক্ষে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলা। কারণ আবার এমনও করে যে, যেমন আমি এই যে আজকে সকালেও যখন পরীক্ষা নিচ্ছিলাম, মানে ক্লাস শেষে তো পরীক্ষা নিই আমরা অফলাইনে, তো পরীক্ষা নেওয়ার পরে কি হয় যে যখন খাতা তুলি, ওই যে আমাদের বাচ্চাকালের স্বভাবের মতো যে টাইম আছে 1 মিনিট টাইম আছে, ভাবতেছি যে 5টা বাদ আছে, কি করে প্রত্যেকটা স্টুডেন্ট, একটা সিঙ্গেল স্টুডেন্ট বাদ দেখি না, সবাই 5টাই দাগানোর ট্রাই করে। আমি তখন ওদেরকে আমি খাতাটা তুললাম সুন্দর করে, এসে আমি প্রথমেই বললাম যে দেখো, ক্লাসের থেকে মেন পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি আজকে, কারণ মেন পয়েন্টটাই কিন্তু এটা হওয়া উচিত। কারণ আমাকে আগে জানা উচিত, পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলি, দেখো কি হয় যে প্রথমেই তোমরা হচ্ছে কি, অনেকেই দেখি যে মেন রোলগুলো পূরণ করে না। তুমি খুব ভালো পরীক্ষা দিছো, কিন্তু মেন রোলটাই তুমি পূরণ করো নাই, মেন রোলটাই তুমি পূরণ করতে। আমি অসংখ্য স্টুডেন্ট দেখছি, ইভেন আমার টাইমেও দেখছি যে অনেক, মানে আমার যারা ভালো ফ্রেন্ড ছিল, ভালো ফ্রেন্ড মানে ভালো স্টুডেন্ট ছিলাম আমরা যারা, তারা করছে কি যে পরীক্ষা থেকে বের হয়ে, মানে আমি জীবনে ভাবিও না এই ছেলেই করতে পারে, মানে সে সবসময় ভালো করে, সে বলতেছে বন্ধু আমি এখন সেট কোড লিখছি কিনা আমার এটা মনে। কারণ আমাদের আরেকটা কথা, ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতে সেট কোড থাকে, সেট কোডের সাথে কিন্তু আরেকটা
আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে সেট করতে তোমাকে পূরণ করতে হচ্ছে। আবার তুমি যে এই যে ফোর্থ সাবজেক্ট বায়োলজি নাকি ম্যাথ দেখাবা, এটাও গোল করতে হয়, আরেকটা মেইন সাবজেক্টও কিন্তু গোল করতে হয়। আসলে আলোচনা করলে অনেক পয়েন্টই হ্যাঁ, আসে, অনেক পয়েন্টই চলে তুমি মেইন সাবজেক্ট কোনটা, তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা, এটা কিন্তু তোমাকে পূরণ করতে হচ্ছে। ফোর্থ সাবজেক্ট না কিন্তু, মানে মেইন Main সাবজেক্ট subject তুমি যেটা দাগাচ্ছ এটা, আর সাথে তুমি যেটা দাগাবা, তুমি বায়োলজি দাগাইলে বায়োলজি গোল করতে হবে, ম্যাথ দাগাইলে ম্যাথ গোল, আর ইংলিশ দাগাইলে ইংলিশ। এখন তুমি যদি না করে থাকো তাহলে এক্ষেত্রে দুটা জিনিস হয়ে থাকে, ডিরেক্ট যদি কম্পিউটারে চলে যায় তুমি দাগাওনি, তোমার ওটা কাউন্টই হবে না। যদি তোমার ভাগ্য মানে নেহাতি খুবই ভালো, সেক্ষেত্রে স্যার দেখছে, স্যার গোল করেছে, যেটা হচ্ছে 0.0001%ও না, মানে এটাও না, আমি বলবো মাইনাসেই চলে গেছে। সো তোমাকে কিন্তু এই যে পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার প্রস্তুতিগুলো সম্পর্কেও কিন্তু জানতে হবে। অ্যাডমিশনটা 3 মাসের, মনে হয় যে এখানে খালি আমরা একটু পড়লেই হয়তো পার হয়ে যাবে, কিন্তু এই 3 মাসে তোমাকে অনেক কিছু শিখতে হবে। তোমাকে ক্যালকুলেশন শিখতে হবে, তোমাকে টাইম শর্ট করা শিখতে হবে, তোমাকে হচ্ছে ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তারপর তুমি হচ্ছে নেগেটিভ এখানে আসে দেখাবে না, জীবনে কোথাও তুমি হচ্ছে আসলে এই জিনিসটা করোইনি যে আমি আসলে ভুল দেখালে আমার মার্ক কাটা যাবে, এই টেনশন তোমার এর আগে কোনো পরীক্ষায় ছিল না, অ্যাডমিশনে যায় তোমার এই টেনশনটা আসছে। তার মানে এই 3 মাসে তোমার উপর পাহাড় সমান একটা বোঝা থাকবে, যে এটাকে হ্যান্ডেল করতে পারবে সে উঠে যাবে, আর যে হ্যান্ডেল করতে পারবে না সে দাবে যাবে। তো এবার তোর ওই প্রশ্নে আমরা আবার এই কথার তাহলে আমি সামারিটা নিই, প্রশ্ন ও যে প্রশ্নের অ্যান্সার ওটা নিই, সামারিটা নিই। প্রথম কথা, যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রথম একটা প্রিপারেশনের একটা প্রথম জায়গা, তুমি বলতে পারো যে এই জিনিস স্ক্রিন জিনিস আবার কি শিখবো, সারা জীবন আজকে 12 বছর ধরে বৃত্ত ভরাট করছে না ভাই, এটাই তোমার ম্যান্ডেটরি, এটাই তুমি ভুল করবা। এত কিছু বলার পরেও থাকো, বাংলাদেশে প্রত্যেক বছর এটা হচ্ছে, যারা ভিডিও দেখতেছো তাদের মধ্যে এখন থেকে সিরিয়াস হলে এটাই করতে পারো। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, তোমার একটা ওএমআর শিট নেওয়ার পরে তোমাকে প্রতিদিন যখন পরীক্ষা দিচ্ছ, তোমাকে অবশ্যই রোলগুলা একদম মানে খুব যত্ন সহকারে, এমনি এমনি করে না, মানে একদম যত্ন সহকারে তোমাকে এটা ফিল আপ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, মেন পয়েন্ট, তোমরা এইচএসসিতে অনেক মানে অনেকেই করছো, অনেকে বলতে যদি 100 জনের মধ্যে 90 জন স্টুডেন্ট করছো, 25টা টিকের মধ্যে সাপোজ 5টা বাদ আছে, টাইম বাদ আছে 1 মিনিট, তোমরা কি করো 5টাই দাগিয়ে ফেলার জন্য, কারণ কি নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে, নেগেটিভ মার্কিং নাই, 5টা দাগাইলে আমার কি বাজায় আসে। কিন্তু এখন দেখো সেট হচ্ছে তোমার বাদ আছে 5টা, তুমি 1 মিনিটে যখন লাস্টের 5টা দাগাইতে যাচ্ছ, তুমি শিওর থাকো ওই 5টা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যেটা এটা ভার্সিটির প্রশ্ন ভাই, এটা তোমার অত মানে মানে ইজি লেভেলের প্রশ্ন না। তাহলে তুমি যখন প্রথমে পারো নাই, হ্যাঁ তুমি একটা দাগাইতে পারো, কিন্তু তারপরেও ভেবে একটা দাগাইলেও, দেখো একটা দাগাইলে তুমি ভাবো কি 1 মার্ক পাচ্ছ, ঠিক আছে, কিন্তু এইটা ভাবো না একটা ভুল গেলে 0.25 মার্ক কাটা যাচ্ছে, মানে 1.25 মোট, কিন্তু তাহলে এখন চলে যাচ্ছে কত 1.25, ওয়ান কাইন্ড অফ, কারণ তুমি চাচ্ছিলে কি 1 মার্ক পাইতে, সেখানে 0.25 কাটা মানে কি অনেক ঝামেলা। আর একটা কথা বলি, 5টা বাকি ছিল বলছিলাম, তাহলে তুমি ভাবছো যে 5টা যদি হয়ে যায় কয় মার্ক পাবা, 5 মার্ক পাবা, ঠিক আছে। এখন 5টা যদি ভুল করে ফেলো, দেখো কত মার্ক কাটা যাচ্ছে 1.25, এই 1.25 মার্কের জন্য কি, কারণ প্রত্যেকের জন্য -0.25 কিন্তু 6.5, তার মানে ওয়ান কাইন্ড অফ, আমি ধরলাম সেটুসে শুধু 1.25 মার্কের কথাই ভাবো না কেন, এই 1.25 মার্কের জন্য তোমার রেজাল্ট পিস মানে সিরিয়াল পিস হবে মিনিমাম 3000 বা 4000। একটু আগে যে গল্প করতেছিলাম যে 2000 সিটি নাই তোমার, 3000 4000 এর জন্য তুমি তাহলে কোথায় লড়াই করবা। এবার আসো, তাহলে এই হচ্ছে একটা সামারিটা আনলাম যে তোমাকে অবশ্যই এখন থেকে এটার জন্য একটু কিভাবে পরীক্ষা দেবে এখন থেকে রেডি হও। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি বলবো অনেক পরীক্ষার্থী জঘন্য রকমের পরিশ্রম করে, এই জঘন্য রকমের পরিশ্রমের সাথে আমি আর একটা কথা বলি, শুধু জঘন্য রকমের পরিশ্রম করলে কখনোই চান্স পাবো না। তোমাকে জানতে হবে কোন জায়গায় বা কোন পয়েন্টে বা কোন জিনিসটা নিয়ে তোমাকে পড়তে হবে, কোন জায়গায় জঘন্য রকমের পরিশ্রম করতে হবে। বলদের মতো বা গাধার মতো কেটে গেলে ভার্সিটি তোমার জন্য না। তোমাকে জানতে হবে কোন পয়েন্ট থেকে আমাকে পড়তে হবে, কোন জায়গায় বেশি টাইম দিতে হবে, এবং টাইম ম্যানেজমেন্ট আমার কেমন হওয়া উচিত। টাইম ম্যানেজমেন্টটা যেমন এখন সামনের 3 মাস তোমার হওয়া উচিত, ঠিক টাইম ম্যানেজমেন্টটা হওয়া উচিত পরীক্ষার হলে কেমনভাবে করবা। কারণ তুমি যদি এখন থেকে যে পরীক্ষাগুলো দিচ্ছ টাইম ম্যানেজমেন্ট করে ঘড়ি ধরে ধরে পরীক্ষা না দাও, পরীক্ষার হলেও এটা পারবে না, কারণ মানুষ আমরা অভ্যাসের দাস, এটাই বাস্তবতা, ঠিক আছে। অভ্যাসের দাস, তুমি অভ্যাসটা এখন থেকে যদি চেঞ্জ না করো, ওখানে গিয়েও সেম টু সেম কাহিনী থেকে যাবে। তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে এখানেও আর একটা গুরুত্বপূর্ণ 2টা কথা আসতেছে আমাদের, পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা, কোনটা আগে দাগাবে, এটাও একটা পয়েন্ট আসে, কোনটা আগে দাগাবো। তুমি যেই সাবজেক্টটা ভালো পারো সেই সাবজেক্ট আগে দাগানোর কথা। আমি এই ক্ষেত্রে বিশ্বাস করি যে যদি 1 থেকে 60 নাম্বার দেওয়া থাকে তাহলে প্রথম থেকে শুরু করা, কারণ অনেকে আসলে এই মিস্টেকটা করে যে ঠিক আছে ফিজিক্স শুরু করব, ফিজিক্স এত নাম্বার, ঠিক আছে, বাট এখানে 1 থেকে 60 না দিয়ে মনে কর ম্যাথ এটা 1 থেকে 15টা দিল,
বায়োলজি 1 থেকে 15 দিল, কেমিস্ট্রি 1 থেকে 15 দিল, ফিজিক্স 1 থেকে 15 দিল। ও ফিজিক্স দেখাচ্ছে কিন্তু ফিজিক্সে ঘর না দেখায় কেমিস্ট্রি ঘরে ফিজিক্সটা দেখায় চলে আসে। এইগুলো বুঝছো, এগুলো যে কি ইম্পর্টেন্ট বিষয়, মেন পড়ার থেকেও আমি বলবো important বিষয়, কারণ তুমি জানতে তো হবে, কারণ এটা নার্ভ। ঢাকা ইউনিভার্সিটি, আমার একজন শ্রদ্ধেয় স্যার ছিল আমাদের হালকেরই, রিপন স্যার, তার নামটা স্মরণ করলাম। সে আমাকে একটা কথা বলতো, মনে রাখবি ঢাকা ইউনিভার্সিটির খেলা বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার খেলা হয়, তুই পড়া কতটুকু পড়ছিস তার থেকে নার্ভের সাথে খেলা করতে বেশি। তুই যদি নার্ভটা ধরে রাখতে না পারিস, ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তো না, নার্ভটা ধরে রাখতে জানতে হয়। যে ওই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা, নার্ভের সাথে যুদ্ধ করতে পারবে, ঢাকা ইউনিভার্সিটি সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তোমার জন্য ওয়েট করতেছে। তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা স্বপ্ন দেখতেছো, নার্ভের সাথে যুদ্ধ করা শেখো বাবা। নার্ভের সাথে যে যুদ্ধ করে জিততে পারবে সে হচ্ছে যেখানে একটা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্নের একটা ইউনিভার্সিটি তার নিজের করে নিতে পারবে। ওকে, তাহলে আমরা আর কি আর আরেকটা কথা আমার জানার আছে, সেটা হচ্ছে তুই তো নেগেটিভ মার্কিং নিয়ে অনেক কথা বললি, একুরেসি, যে আসলে সঠিক দাগানো, এটা কতটা ইম্পর্টেন্ট। আসলে মনে কর একটা স্টুডেন্ট পড়তেছে, একটা কোশ্চিন পড়ছে, সে অতটা পড়ছে, তো এখন পরীক্ষাও হচ্ছে কোচিং সেন্টারে বা আমাদের এখানেও তো অনেক পরীক্ষা হবে বা পরীক্ষা হচ্ছে তাদের, ঠিক আছে, সব জায়গায় প্রতিনিয়ত পরীক্ষা হবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের পরীক্ষার জন্য কিন্তু কিউজি টেস্ট, কিউজি টেস্টটাও ফলো করতে পারো। কিউজি টেস্টেও কিন্তু তোমরা নিয়মিত পরীক্ষা দিতে পারবে, অজস্র কোশ্চেন আছে, তোমরা যা ইচ্ছা মানে যেখান থেকে মানে একটা অধ্যায়ে কতগুলা প্রশ্ন হইতে পারে, মানে বিগত সালের প্রশ্ন তো আছে, সাথে তোমার জন্য প্রাকটিস প্রবলেমও কিন্তু আমরা এখানে ইভেন আমাদের মনে খুব সম্ভবত কিউজি টেস্ট থেকে আমরা নেই, সাইদও আমিও খুব সম্ভবত হয়তো তোমাদের প্রশ্ন সলভ ক্লাসও নিতে পারি, এটা হবে আর কি। তো এই একুরেসিটা কত দরকার, মানে একটা স্টুডেন্ট এমসিকিউ দাগাচ্ছে, নেগেটিভ তো বললি, ঠিক আছে, নেগেটিভ থেকে আমরা মোটামুটি একুরেসির একটা ধারণা পাচ্ছি। তো এই একুরেসিটা কত বেশি দরকার একটা স্টুডেন্টের, একুরেসি এই জিনিসটা শিখা, যে আমি অপশন 4টা সিলেক্ট করব, এটার মধ্যে আসলে সঠিক অপশনটাই যে আমি দাগাবো, এই মাথায় এই জিনিসটা রাখাটা কত দরকারি। আচ্ছা, এখন এই জায়গা থেকে একটা কথা বলি, এটাও আমি বলে থাকি সবসময়, যে পরীক্ষার হলে ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে যে 4টা অপশন থাকে না, 4টা অপশন কি জানো? 4টা অপশন মনে রাখবে, 4টা অপশন হচ্ছে জমজ বাচ্চা। হ্যাঁ, ইভেন এরকম কথা আমরা অ্যাডমিশনের সময় শুনতাম যে ঢাকা ইউনিভার্সিটি যদি কোশ্চিন করে 1 মাস আগে, এই কোশ্চিনগুলো অপশন বানায় তারা 2 মাস আগে। মানে এতটাই তুমি যতভাবে ভুল চিন্তা করতে পারো ঠিক ততভাবে ভুল করে ওই অপশনগুলো ওখানে দেয়া থাকবে। মানে আমি যে কথাটা তোমার বললাম, ও রাইট কথাই বলছে, যে কেন এত অপশন নিয়ে খেলা জানো? আমি তোমাকে প্রথমেই একটা কথা দিয়ে অ্যান্সার দিয়ে যাই, নার্ভের সাথে যুদ্ধ। কেন নার্ভের সাথে যুদ্ধ? দেখো 4টা অপশন দেখেই মনে হবে তোমার জমজ বাচ্চা। জমজ বাচ্চা কি দেখতে একই রকম, মানে 4টা কোনটা দিয়ে কোনটা দেখাবে। এখন তাহলে তোমাকে কি করতে হবে, কি এটা করবা? অনেকেই ভাবতেছো না ভাইয়া সমস্যা কি, 4টা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, দিলাম কামড় দাগাইলাম। এই দিন নাই ভাই, বা 10, 20, 30 এই গুণে আমি অপশন দাগাবো, এই ধরনের চিন্তা ভাবনা এখন থেকে দূরে রাখো। তোমাকে যে অ্যাকুরেসি কথাটা বললো সেই জায়গা থেকে তোমাকে বলে রাখি, তুমি যেই জিনিসটা তুমি পড়তেছো একদম ডিপলি পড়ে ফেলো, মানে ওই টপিক থেকে তোমার কোনো প্রশ্ন আসলে পৃথিবীর যেই প্রশ্ন করুক না কেন তুমি পারবে, এমন ধরনের চিন্তা ভাবনা এখন থেকে রাখো, এবং এমন ধরনের পরিশ্রমী তুমি করো যে কোনো একটা টপিক নিয়ে পড়তে গেলে। এবং তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে দাগাবে যে কোনো একটা অপশন, তুমি দাগানোর আগে 1টা সেকেন্ড হলেও ভাববে যে এটা আমি দাগাচ্ছি ঠিক কি না। এবং কোশ্চেনে কিন্তু লেখা থাকে যে এটা কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ নয়। অনেকেই কি করে শুদ্ধ পর্যন্ত পরে হচ্ছে প্রথম অপশনটা কিন্তু শুদ্ধটা রাখে দেয়, যে এই অ্যান্সারটা শুদ্ধ কোনটা, প্রথম অপশনটা এটাই। শুদ্ধ পর্যন্ত পড়ছে, অপশন দেখছে যায় গল, পরীক্ষা হল থেকে বের হয়ে দেখতে তো ওখানে লেখা ছিল শুদ্ধ নয়, মানে সত্য নয় মানে কিন্তু মিথ্যা হয়ে গেছে, এটা মাথায় রেখো। তাহলে এক্ষেত্রে তোমাদের একটা টিপস আমার থাকবে, তুমি পারলে যদি একটা প্রশ্ন অপশনে যাওয়ার আগে একটা প্রশ্ন যখন হাতে পাবে, দরকার হলে 2বার পড়ো। এটা সবাই বলে যে 2বার করে পারলে, যদিও টাইম তুমি এখন বলতে পারো ভাই টাইম কোথায় পাবো, যখন তাহলে তোমার তো আগে শিওর হইতে হবে, অ্যাকুরেসি ঠিক রাখতে হবে। এজন্য প্রয়োজনে একটা প্রশ্ন 2বার দরকার হলে পড়ে নাও, তারপর তুমি অপশনে যাও। পোলাপন ভাবে যে টাইমের কথা বলে এখান থেকে একটা ভালো জিনিস, আমি মানে বলতেছি আজকে অনলাইনের সামনে আমি ঢাকা ইউনিভার্সিটির মাত্র 40টা এমসিকিউ দাগায় চান্স পেয়েছি, 60টার মধ্যে মাত্র 40টা, এবং এখানে আমার একুরেসি লেভেলটা ছিল বলে মনে করি আমি চান্স পাচ্ছিলাম, কারণ আমি এখানে একটা এমসিকিউ খেলে ভুল করে আসছিলাম। তোমাকে 60টা কখনো আসলে দাগাইতে হয় না ভাই। यस, আর 60টা দাগানো পসিবলই না। তুমি মনে রাখো যে 60টা দাগাবে সে আগে তাহলে এখন তোমাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে, তুমি আগে কতটি দাগাবে বা কতটি পারবে, তুমি এমন ভাবে ভাবার কোনো দরকার নেই যে 40টা দাগাইছে আমার চান্স হবে। 40টা দাগে অনেক ভালো সাবজেক্ট চলে আসে। এখন তোমাদের ক্ষেত্রে একটা কথা হচ্ছে, তুমি যতটা পারো ঠিক ততটাই দাগিয়ে আসো।
এটা নেগেটিভ মার্কের খেলা ভাই, এটা সিনারি মানে একটা নার্ভের সাথে খেলা। তুমি ইচ্ছা করলেই তুমি আরো 15টা যে দাগাবে আন্দাজে, বা মানে রাখে আল্লাহ মারিকে মানে মারলাম যে কিছু একটা হয়ে যাবে আল্লাহ উপরে দেখে তাকিয়ে, এটা হচ্ছে এগুলো বাদ দাও, এটা এই ধরনের খেলা এখানে না। তোমাকে অবশ্যই পরিশ্রম এখন থেকে করতে হবে, এবং প্রিপারেশন তুমি ভালো রাখতে পারলে, কনফিডেন্স ধরে রাখতে পারলে অবশ্যই তোমার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। সো সকলকে ধন্যবাদ। আজকে আমরা মোটামুটি এখানেই আমাদের এই ভার্সিটি রিলেটেড আলোচনাগুলো শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার ভার্সিটি রিলেটেড নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, তোমাদের সাথে দেখা হোক নতুন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এবং অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণের মাধ্যমে স্বপ্ন জয়ের যুদ্ধে আমরা আছি। তোমাদের উদ্দেশ্যে আবারও একটু মার্কেটিং করে ফেলি আমরা, যে অবশ্যই ভার্সিটি ইউনিট কোর্সটা নিয়ে ফেলো, তোমাদের সামনে প্রশ্ন ব্যাংক কোর্স আসতেছে এবং অন্যান্য যে কোর্স আসতেছে চোখ রাখো, এবং পাশাপাশি কিউএন এর বইগুলো রাখো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা ভালো কিছু পেতে যাচ্ছ। কিউএনে কিন্তু একটা মোটো আছে, কমন আসবে। কমন আসবে, ঠিক আছে, যখন রকমের পরিশ্রম হও কমন অবশ্যই আসবে। দুটো একসাথে করে ফেললাম। দেখা হোক তোমাদের সাথে কোনো একটা স্বপ্ন জয়ের যুদ্ধে, স্বপ্ন জয় হওয়ার পরে সফলতার একটা মঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।